বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও সেভেন সিস্টার্সের সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। এই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আরেকটি নাম, লুৎফুজ্জামান বাবর। তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যাকে বলা হতো 7 বোনের এক ভাই। ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলে তার প্রভাব এবং কার্যকলাপ নিয়ে বহু বিতর্ক রয়েছে। কিন্তু কেন ভারত তাকে এত ভয় পায়, আর তার এই পরিচিতি এবং বিতর্কের পেছনে কি লুকিয়ে আছে? আর এখানেই শেষ নয়, সামনে আরও অনেক চমকপ্রদ তথ্য রয়েছে। আপনাদের সামনে তুলে ধরব নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্য। তাহলে আর দেরি কেন? পুরো গল্পটি জানার জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি এক সাক্ষাৎকারে আশঙ্কা প্রকাশ করেছেন যে বাংলাদেশে চলমান অস্থিরতা যদি নিয়ন্ত্রণ না করা যায়, তবে এর প্রভাব প্রতিবেশী মিয়ানমার ও ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। টি&ডি টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব নিয়ে আলোচনা করেন। তার বক্তব্যের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে লুৎফুজ্জামান বাবর নিয়ে আলোচনা শুরু হয়। সেভেন সিস্টার্স বলতে ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং মেঘালয়কে বোঝানো হয়েছে। এই 7টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়। অনেকের মতে লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম। 2004 সালে সেই সময়ে আন্দোলনকারীদের কাছে 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেননি। যদি এই অস্ত্রগুলো ভারতে প্রবেশ করত, তাহলে ভারতের পরিস্থিতি কেমন হতো তা ভাবতেই গা শিউরে ওঠে। কিন্তু এমন একজন ছিলেন যিনি ভারতকে সরাসরি হুমকি দিয়েছিলেন, যখন বাংলাদেশের আর কেউ এই সাহস দেখায়নি। 10 ট্রাক অস্ত্র মামলার কথা হয়তো অনেকে ভুলে গেছেন, কিন্তু সেই সময় উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক মূল্য ছিল প্রায় 27,000 কোটি টাকা। অনেকে মনে করেন তার সময় যদি এই অস্ত্র ভারতে ঢুকত, তাহলে ভারতের সেভেন সিস্টার্স অক্ষত থাকত না। ভারত তখন নিজেদের নিরাপত্তা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ত যে আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সময় পেত না। ফলে হয়তো আমাদের দেশকে 15 বছর দুঃশাসনের শিকার হতে হতো না। তার সেই বিখ্যাত ডায়ালগ, উই আর লুকিং ফর শত্রুজ, আজও অনেকে ভুলতে পারেনি। ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে উস্কানি দিচ্ছে বিএনপি সরকার। এই অভিযোগের মধ্যেই ওই 10 ট্রাক অস্ত্র ধরা পড়ে। বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছিল না, কারণ ভারত তার উত্তর পূর্ব অঞ্চলে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন ছিল। ভারত ও পূর্ব ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে শক্তিশালী করতে যে অস্ত্র সরবরাহের চেষ্টা করা হয়েছিল, তার অন্যতম কুশীলব হিসেবে লুৎফুজ্জামান বাবর নামটি উঠে আসে। বিএনপি সরকারের সময়ে এমন এক জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যা পরবর্তীকালীন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। লুৎফুজ্জামান বাবরের নামের সঙ্গে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড জড়িয়ে থাকায় তিনি একজন আলোচিত ও সমালোচিত চরিত্রে পরিণত হন। কথিত আছে লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টার্সের বিদ্রোহী দল গঠন করে ভারতে অস্থিরতা সৃষ্টি করতে চেয়েছিলেন। চীন ও পাকিস্তান যৌথভাবে ভারতের যতটা ক্ষতি করতে পারেনি, তার চেয়েও বেশি ক্ষতি বাবর করেছেন বলে অনেকের দাবি। 2004 সালে তিনি ভারতে 10 ট্রাক অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার পাঠানোর চেষ্টা করেছিলেন। সে সময় সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে আন্দোলনকারীরা মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল, তবে শেষ পর্যন্ত তিনি তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি। লুৎফুজ্জামান বাবরের জন্ম 1958 সালের 10 অক্টোবর। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা HSC পর্যন্ত। 1991 সালে প্রথমবার নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপরে 1996 সালের 15 ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনে এবং সর্বশেষ 2001 সালের নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার গঠনের পর লুৎফুজ্জামান বাবর ছিলেন ক্ষমতাধর ব্যক্তিদের অন্যতম। বিএনপির তৎকালীন নেত্রী ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ঘনিষ্ঠতার কারণে তিনি ক্ষমতাবান হয়ে ওঠেন। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর সহ 30 জন আসামির নাম যুক্ত হয়। 2018 সালের 1 অক্টোবর এই মামলায় বাবরকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্র মামলায়ও তাকে দোষী সাব্যস্ত করে 2010 সালের 3রা অক্টোবর মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়।
2024 সালের 4 সেপ্টেম্বর সিলেটে 4টি মামলায় জামিন শুনানির আবেদন করেন লুৎফুজ্জামান বাবরের আইনজীবী। বিচারক এরপর 11 সেপ্টেম্বর জামিনের শুনানির দিন ধার্য করে। পরে 13 সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়া হত্যার 2টি মামলা এবং সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত হত্যা চেষ্টা সংক্রান্ত 2টি মামলায় বাবরকে জামিন দেওয়া হয়। 14 জানুয়ারি 2025 হাইকোর্ট থেকে তাকে 10 ট্রাক অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত আরেকটি মামলায় বাবর এবং অন্য 4 জনকে খালাস দেয়। সকল মামলা থেকে খালাস পেয়ে 16 জানুয়ারি 2025 তারিখে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। 17.5 বছর পরে তার কারাবাস শেষ হয়। তার মুক্তির অপেক্ষায় হাজার হাজার বিএনপি নেতাকর্মী, সমর্থক, সহযোগী সংগঠক কারাগারের কাছে জড়ো হয়। যে ব্যক্তিকে আপনারা সাদা শার্ট ও প্যান্ট পরে আদালত চত্বরে হেঁটে আসতে দেখছেন, তিনি লুৎফুজ্জামান বাবর, একসময়কার প্রভাবশালী বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং তারেক জিয়ার ঘনিষ্ঠ বন্ধু। বাবরকে নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আবারও দেখা হবে।